গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ের উপর আরও একটি ক্লাস নিব। আজকেও আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা বাসায় আশা করি সূত্রগুলো ভালোভাবে দেখেছো, তাই না? আমি বলেছিলাম যে সূত্রগুলো যত ভালো জানবে তোমরা গাণিতিক সমস্যাগুলো তত বেশি সলভ করতে পারবে। ঠিক আছে, আজকে আমরা কিছু সৃজনশীল গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করছি। শুরুতে এই যে একটা উদ্দীপক দেওয়া আছে, হ্যাঁ, উদ্দীপকটি একটু ভালো করে পড়বে প্লিজ। হ্যাঁ, দেখো, সুন্দরবন বেড়াতে গিয়ে তামান্না একটি নবদূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে, যার অভিলক্ষ্য এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে। তাই কী করে এখানে? তামান্না কী ধরনের যন্ত্র ব্যবহার করে? নবদূরবীক্ষণ। দূরবীক্ষণ, অনুবীক্ষণ যন্ত্র হলে একরকম হবে, দূরবীক্ষণ যন্ত্র হলে একরকম হবে, একটু খেয়াল রাখবে। তো এখানে সে অভিলক্ষের ফোকাস দূরত্ব পায় 20 সেন্টিমিটার আর অভিনেত্রের ফোকাস দূরত্ব পায় 5 সেন্টিমিটার, তাই না? এবং সে যন্ত্রটিকে অসীমে এবং স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে দুই ধরনের ফোকাসিং করে। একটা হলো অসীমে ফোকাসিং করে আর একবার স্পষ্ট দর্শনে ন্যূনতম দূরত্বে ফোকাসিং করে, প্রাকৃতিক দৃশ্য অবলম্বন করে, তাই না? তো এই হলো আমাদের উদ্দীপক। এই উদ্দীপক পড়ে আমরা সাধারণত আমাদের ফিজিক্সে যে সৃজনশীলগুলো থাকে আমরা একটা উদ্দীপকের মাধ্যমে গ এবং ঘ এই দুটি প্রশ্নের সমস্যা সমাধান করে থাকি, তাই না? আমাদের ফিজিক্সে প্রায় দুই জায়গাতেই প্রায় গাণিতিক সমস্যাগুলো থেকে থাকে। তো ঠিক আছে, এখান থেকে আমরা এই উদ্দীপকের মাধ্যমে দুইটা অঙ্ক করব আমরা। তো কী প্রশ্ন চেয়েছে আগে আমরা একটু পড়ি, কী ধরনের উত্তর চেয়েছে। তো শুরুতেই দেখো, তামান্না যখন যন্ত্রটিকে অসীমে ফোকাসিং করে তখন যন্ত্রের দৈর্ঘ্য কত, তাই না? তামান্না যখন যন্ত্রটিকে অসীমে ফোকাসিং করে তখন যন্ত্রের দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে আমাদের এখানে যন্ত্রের দৈর্ঘ্যকে কী দিয়ে প্রকাশ করা হয় সেটা জানতে হবে, তাই না? যন্ত্রের দৈর্ঘ্যকে কী দিয়ে প্রকাশ করা হয় সেটা জানতে হবে। আর দৈর্ঘ্যের সূত্র কী? নর্মালি আমরা জানি দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ, এটা সবসময় এল দিয়ে প্রকাশ করা হয় দৈর্ঘ্যটাকে। কখনো কখনো আর দিয়ে প্রকাশ করা হয়, কখনো কখনো ডি দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এল দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন কি, উভয় ক্ষেত্রে ফোকাসিংয়ের জন্য তামান্নার পর্যবেক্ষণকৃত বিবর্ধনের তুলনামূলক গাণিতিক ব্যাখ্যা দাও। অর্থাৎ উভয় ক্ষেত্রে ফোকাসিং, একটা হলো অসীমে ফোকাসিং আর একটা হলো কি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং। এই দুইটা ক্ষেত্রে ফোকাসিংয়ের ক্ষেত্রে আমরা বিবর্ধন বের করে তুলনা করব, কোথায় বিবর্ধন বেশি কোথায় বিবর্ধন কম, তাই না? আর এখানে স্পষ্ট দর্শনের যে ন্যূনতম দূরত্ব, এই দূরত্বের মান কত তোমরা তো জানো, আমি তাও একটু বলছি। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, এর মান হলো 0.25 মিটার বা 25 সেন্টিমিটার, যেটা বলি 0.25 মিটার বা 25 সেন্টিমিটার। তাহলে আমরা 1 নম্বর সমস্যা সমাধান করি। শুরুতে কি দেওয়া আছে আমরা একটু লিখি, তাই না? দুইটা ফোকাস দূরত্ব দেওয়া আছে, আমরা দেখেছি উদ্দীপকে, তাই না? তো শুরুতে লিখলাম 1 নম্বরে, এখানে অভিলক্ষের ফোকাস দূরত্ব এফ ও, এই এফ দ্বারা কি বোঝায়? ফোকাস দূরত্ব, তাই না? আর ও দ্বারা কি বোঝায়? অভিলক্ষ্য। হ্যাঁ, তাহলে এফ ও দ্বারা অভিলক্ষের ফোকাস দূরত্ব, যেমন ইউ দ্বারা কি বোঝায়? ইউ দ্বারা হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। আচ্ছা, ইউ দ্বারা বোঝায় লক্ষ্যবস্তুর দূরত্ব। তাহলে আমরা যদি ইউ নট লিখি তাহলে কি হবে, বা ইউ ও লিখি তাহলে কি হবে? অভিলক্ষের লক্ষ্যবস্তুর দূরত্ব। ঠিক আছে,
তারপরে ই দ্বারা দ্বারা অভিনেত্রের আইস নেত্র অভিনেত্রের ফোকাস দূরত্ব, আর নলের দৈর্ঘ্য এল ইকুয়াল টু হট। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের দেওয়া আছে, আর যেটা বের করতে হবে এটা আমরা লিখলাম। তাহলে তোমরা একটু চিন্তা করো এই সূত্রটা তোমরা জানো কি না, যে এল ইকুয়াল টু কী সূত্র আছে, তাই না? এল ইকুয়াল টু দুই ধরনের সূত্র আছে, অসীমের ক্ষেত্রে আছে আর স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে আছে। তাহলে নর্মালি আমরা এল ইকুয়াল টু কী জানি? হ্যাঁ, এল ইকুয়াল টু জানি, যেটা এল ইকুয়াল টু কি, যে এফ ও প্লাস এফ ই, এটা হলো আমাদের এল এর সূত্র। ঠিক আছে, তো আসলে আমরা লিখি সূত্রগুলো যেটা আমরা জানি এল ইকুয়াল টু এফ ও প্লাস এফ ই, এই সূত্রটা আমরা জানি, এল ইকুয়াল টু এফ ও প্লাস এফ ই, তাই না? আচ্ছা, তারপরে এখানে মানগুলো বসিয়ে দিলাম। এপির মান 20 সেন্টিমিটার আর এটার মান 5 সেন্টিমিটার। হ্যাঁ, টোটাল যোগ করে 25 সেন্টিমিটার আসলো নলের দৈর্ঘ্য। সুতরাং নলের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা কি চেয়েছে মূলত, মনে আছে তোমাদের? দ্বিতীয় প্রশ্নটাতে কি বের করতে হবে আমাদের? দ্বিতীয় প্রশ্নটাতে উভয় ক্ষেত্রে অর্থাৎ স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব এবং অসীমে, এই দুই ক্ষেত্রে ফোকাসিংয়ের ক্ষেত্রে আমাদের বিবর্ধন বের করতে হবে। দুইটা ক্ষেত্রেই আমাদের বিবর্ধন বের করতে হবে। তো বিবর্ধনকে কি দিয়ে প্রকাশ করা হয়? এম, তাই না? বিবর্ধনকে আমরা এম দিয়ে প্রকাশ করে থাকি। এম দ্বারা কি বিবর্ধন প্রকাশ করা হয়। আর স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার, এই মানটা দেওয়া থাকে না, এটা তোমাকে মুখস্থ বসাতে হবে, তাই না? ঠিক আছে, আমরা এখন সূত্রটা খোঁজার চেষ্টা করি যে অসীমের ক্ষেত্রে সূত্রটা কি হবে, আর স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে সূত্রটা কি হবে। এখানে বলা হয়েছে, আমরা জানি অসীম ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধন খুব সহজ একটা সূত্র, এফও বাই এফই। মান বসিয়ে দিলাম, এখানে সেন্টিমিটার কাটা যায়, থাকে না, তাই বিবর্ধনের কোনো একক নেই। আবার দেখো নিকট ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধন, হ্যাঁ, এখানে আগে শুধু এই জিনিসটা ছিল, এখানে এক্সট্রা অ্যাড হয়েছে কি, হ্যাঁ, 1 প্লাস এফ ই বাই ডি, এটা এক্সট্রা অ্যাড হয়েছে এটার সাথে এফও বাই এপি, তাই না? মনে রাখার জন্য, মনে রাখার সুবিধার্থে বলছি। হ্যাঁ, তো এটা হলো নিকট ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধন। আর এই বিবর্ধনটা কোন যন্ত্রের ক্ষেত্রে? দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে। ঠিক আছে, অবশ্যই অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে না। তো এখানে আমরা মানগুলো বসালাম, 20/5, এখানে 5-এর সাথে 20 কাটাকাটি যায়, কত হয়? 4। আর এখানে এটা আছে লসাগু করলে আমাদের এখানে লসাগু হয় কত? 5, 5 × 5 + 1, এর সাথে গুণ আছে কত? 4। তাহলে কত হয়? উপরে হয় 6, নিচে কত? 5 ইন্টু কত? 4, তাহলে 4 × 6 = 24/5, তাই না? এটা হলো আমাদের বিবর্ধনের মান। তো কোন ক্ষেত্রে? এটাতে বিবর্ধন আছে 4.8 আর এই ক্ষেত্রে বিবর্ধন আছে 4। তাহলে কোন ক্ষেত্রে বিবর্ধন বেশি? তামান্নার নিকট ফোকাসিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধনটা বেশি দেখতে পাওয়া যাবে। আমরা আরও একটা অঙ্ক করার চেষ্টা করব। এখানে একটি কাচের তৈরি সমবাহু প্রিজম নিয়ে ল্যাবরেটরিতে উহার ন্যূনতম বিচ্যুতি কোণ 30 ডিগ্রি পাওয়া গেল। ন্যূনতম বিচ্যুতি কোণের মানটা 30 ডিগ্রি পাওয়া গেল। হ্যাঁ, এরপর প্রিজমটিকে পানিতে ডুবিয়ে ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করলো। তাহলে প্রথমে যে ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করলো সেটা কোন জায়গায়? বায়ুতে, তাই না? প্রথমে যে ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করলো সেটা হলো বায়ুতে, আর পরে ওই প্রিজমটাকে পানিতে ডুবিয়ে ন্যূনতম বিচ্যুতি কোণ বের করলো। তো সেই ক্ষেত্রে
ন্যূনতম বিচ্যুতি কোণ কী পাওয়া গেল সেটা আমাদেরকে দেখতে হবে। আর এখানে একটা প্রতিসরাঙ্ক দেওয়া আছে, পানির প্রতিসরাঙ্ক। এখানে কার সাপেক্ষে কার প্রতিসরাঙ্ক? এখানে বায়ুর সাপেক্ষে, এটা হলো বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক। ঠিক আছে, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক 4/3। তো এই হলো আমাদের সমবাহু প্রিজম। মানে কি, এখানে তোমরা এটা দ্বারা কি বোঝো? সমবাহু প্রিজম অর্থাৎ প্রিজমটা যদি এরকম থাকে সমবাহু ত্রিভুজের মতো, এইভাবে আলোটা আস্তে আস্তে বের হয়ে যাবে, তাই না? তো সমবাহু প্রিজম মানে এখানে যে কোণ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটি কোণ হয় 60 ডিগ্রি, তাই না? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটি কোণ হয় 60 ডিগ্রি। তাই এখানে প্রিজম কোণের মান অর্থাৎ প্রিজম কোণকে এ দিয়ে প্রকাশ করা হয়, এ ইকুয়াল টু 60 ডিগ্রি। হ্যাঁ, বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে প্রশ্নগুলো দেখি যে ন্যূনতম বিচ্যুতি অবস্থানে প্রিজমটির প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ বের করো। কোন ক্ষেত্রে? ন্যূনতম বিচ্যুতি অবস্থানে। হ্যাঁ, তো ন্যূনতম বিচ্যুতি অবস্থানে বলতে তো ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে কিছু শর্ত আছে, যে শর্তগুলো আমরা আমাদের জানা দরকার। যেমন ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে যে প্রতিসরণ কোণ R1, প্রতিসরণ কোণ R1 ইকুয়াল টু কী হয়? R2 হয়। এটা হলো ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে I1 ইকুয়াল টু I2 হয়, তাই না? আর বিচ্যুতি কোণকে নর্মালি ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়। ডেল্টা ইকুয়াল টু কী হয়? ডেল্টা ইকুয়াল টু ডেল্টা এম হয়। এটা হলো ন্যূনতম বিচ্যুতির শর্ত। তাহলে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে কী হবে? R1 ইকুয়াল টু R2, I1 ইকুয়াল টু I2 হয়। তো এখানে বলছে প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ। তো প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণকে কী দিয়ে প্রকাশ করা হবে? R1। তাহলে R1 প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ মানে R1। এই R1টা বের করতে হবে। হ্যাঁ, তো কীভাবে আমরা বের করব? আমরা কি কি সূত্র জানি? তো আসো আমরা শুরুতে লিখি যে কি কি দেওয়া আছে প্রথম অঙ্কটার ক্ষেত্রে। তো এখানে ন্যূনতম বিচ্যুতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। ন্যূনতম বিচ্যুতি কোণের মান কত? 30 ডিগ্রি পাওয়া গেল। আর প্রিজম কোণ এ ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা কোন জায়গা থেকে আসলো? দেওয়া আছে উদ্দীপকে? দেওয়া নাই, শুধু বলে দেওয়া আছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সেই জন্য প্রিজম কোণ এ ইকুয়াল টু 60 ডিগ্রি। আর প্রতিসরণ কোণ R1 ইকুয়াল টু হট, প্রতিসরণ কোণ R1টা বের করতে হবে, R1 ইকুয়াল টু হট, এটা বের করতে হবে। এখানে একটা সূত্র লেখা হয়েছে, দেখো, যে আমরা জানি এ ইকুয়াল টু অর্থাৎ প্রিজম কোণ এ ইকুয়াল টু R1 প্লাস R2। তো এখানে খুব সহজ বিষয়, তাই না? যে আমরা জানি ন্যূনতম বিচ্যুতি কোণের ক্ষেত্রে একটু আগেই বললাম যে R1 ইকুয়াল টু R2, R1 ইকুয়াল টু R2। তো আমি যদি R2-র পরিবর্তে এখানে R1 বসাই, তাহলে এ ইকুয়াল টু কী হবে? R1 প্লাস কত? R1, তার মানে কত হয়? 2R1। তার মানে এ ইকুয়াল টু 2R1 বা R1 ইকুয়াল টু কত হবে? A/2। তো এখানে এভাবেই করা হয়েছে যে আমরা জানি এ ইকুয়াল টু 2R1। কেন এটা 2R1 হলো? একটু আগে আলোচনা করলাম যে R1 ইকুয়াল টু R2 বা R1 ইকুয়াল টু A/2। হ্যাঁ, এর মান 60 ডিগ্রি, 2 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি। তার মানে প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ হলো 30 ডিগ্রি। কি বুঝতে কারো অসুবিধা আছে? হ্যাঁ, খুবই সহজ একটি বিষয়, এটা একটু চিন্তা করলেই পারবে, এটা সমস্যা থাকার কথা না। আচ্ছা, দ্বিতীয় যে অঙ্কটা আছে বা দ্বিতীয় যে প্রশ্নটা আছে, কি চাইছে? পানিতে রাখার পর ন্যূনতম বিচ্যুতি কোণের পরিবর্তন হবে কি? আমরা উদ্দীপকে একটা বিচ্যুতি কোণ পেয়েছি, সেটা কি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি একটা বিচ্যুতি কোণ, এটা হলো বাহুতে। তা আমরা পানিতে রেখে বিচ্যুতি কোণ বের করব। তো সেক্ষেত্রে বিচ্যুতি কোণের কোনো পরিবর্তন হবে কি না এটা আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, শুরুতে দেওয়া আছে এখানে প্রিজম কোণ এ ইকুয়াল টু 60 ডিগ্রি। হ্যাঁ, পানির প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক 4/3, কাচের প্রতিসরাঙ্ক মিউ জি ইকুয়াল টু 3/2। এখানে মিউ প্রতিসরাঙ্ক অর্থাৎ ডাব্লু মিউ জি মানে পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। সূত্রটা কি? মিউ জি বাই মিউ ডাব্লু। হ্যাঁ, মিউ জি বাই মিউ ডাব্লু। তো এখানে মানগুলো বসাই দিলাম, 3/2, 4/3, মান বের করে আসলো 9/8। তো আমরা এই প্রতিসরাঙ্কের কোনো সূত্র জানি? মনে আছে তোমাদের?
প্রতিসংখ্যার কোনো সূত্র মনে আছে কিনা একটু খেয়াল করো। যে আমরা জানি যে মিউ ইকুয়াল টু মিউ ইকুয়াল টু কি আছে, সাইন উপরে এ প্লাস ডেল্টা এম বাই টু আর নিচে সাইন এ বাই টু। এটা হলো প্রতিসরাঙ্কের সূত্র। হ্যাঁ, তো এই সূত্রটা দিয়ে আমরা ডেল্টা এম এর মানটা বের করব, আর বাকি মানগুলো আমরা জানি, তাই না? তো এখন এখানে আমরা সূত্রটি বসালাম। এই যে সূত্রটা আমি লিখলাম, এই সূত্রটা বসালাম। এখন এর মানটা 60 ডিগ্রি, ডেল্টা এম এর মানটা আমরা বের করব। শুরুতে আমরা যদি আড়াআড়ি গুণ করি, তাই না, কার সাথে, এটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে গুণ হবে এটা। তো সেক্ষেত্রে এই 8টা কোথায় যাবে, নিচে যাবে, অর্থাৎ 9/8 এই পাশে আসলে কি হবে, আমি একটু এখানে করার চেষ্টা করছি যে একটু ক্লিয়ার করে নেই। এখানে তোমাদের যদি আড়াআড়ি গুণ করি, এখানে কি হবে, 8 ইন্টু এর সাথে হবে সাইন 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম বাই, তার মানে এটার সাথে এইটার সাথে গুণ হবে কার, এটা, আর এটার সাথে এটা। হ্যাঁ, তো আমরা যদি আড়াআড়ি গুণ করি বা এটার সাথে এটা গুণ রাখতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা এটার মানটা বের করে সাইনটা ওই পাশে চলে গেলে সাইন ইনভার্স 1 হবে। তো এখানে মানটা আমরা বসাই দিলাম, সাইনটা ওই পাশে চলে গেল, সাইন ইনভার্স 1 হলো। সাইন ইনভার্স 1 এত কোণ বের করলাম কত ডিগ্রি, 34.23। তা 2টা আবার এর সাথে গুণ হয়ে যাবে, আড়াআড়ি গুণ হয়ে যাবে, তাড়াআড়ি গুণ করলে 68.46, 60টা এই পাশে, তাহলে 8.46। এটা হলো ন্যূনতম বিচ্যুতি কোণের মান। তো ন্যূনতম বিচ্যুতি কোণের মান যদি এটা পেয়ে থাকি, আর আগে আমাদের ন্যূনতম বিচ্যুতি কোণ ছিল 30 ডিগ্রি, তো এই দুইটা বিচ্যুতি কোণের মধ্যে কি পার্থক্য, বিচ্যুতি কোণ কি কমেছে না হ্রাস পেয়েছে? অবশ্যই হ্রাস পেয়েছে বিচ্যুতি কোণ, তাই না? তো এইভাবে আমরা বিচ্যুতি কোণ বের করতে পারি। পানিতে রাখার পরে বলতে পারে যে ফোকাস দূরত্বের কোনো পরিবর্তন হবে কি না, পানিতে রাখার পরে বলতে পারে ক্ষমতার কোনো পরিবর্তন হবে কি না, তাই না? তো এই ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে। আমরা বায়ুতে একরকম দেখি, হ্যাঁ, আর পানিতে একরকম দেখি। যেমন আমরা এখানে পানির প্রতিসরাঙ্কটা আমরা জানি যে মিউ ডাব্লিউ ইকুয়াল টু কত, মিউ ডাব্লিউ ইকুয়াল টু দেখলাম যে 3/4, ঠিক আছে, উপরে না 4/3, একটু দেখে নাও মানটা। এখানে মিউ ডাব্লুর মান 4/3। তো এই যে মিউ ডাব্লুর মান 4/3, আবার যদি আমরা এটা লিখি যে ছোট হাতে জি মিউ ডাব্লু, এটাও কিন্তু পানির প্রতিসরাঙ্ক, বাট এটা হচ্ছে কাচের সাপেক্ষে পানির, আর এটা হলো কি বায়ুর সাপেক্ষে পানির। তো দুইটাই পানির প্রতিসরাঙ্ক, এক এক জায়গায় এক এক রকম মান আসবে। খালি পানির প্রতিসরাঙ্ক হলেই হবে না, কার সাপেক্ষে সেটা বুঝতে হবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই দুইটা সৃজনশীলই করলাম। তো দুইটা সৃজনশীল করে আমরা হয়তো আরও 2-1টা সৃজনশীল তোমাদেরকে করানোর চেষ্টা করব, কিন্তু ম্যাক্সিমাম সৃজনশীলগুলো তোমাদের বাসায় নিজেদের করতে হবে। হ্যাঁ, তোমরা যদি ঠিকমতো চর্চা না করো তাহলে পরীক্ষায় সৃজনশীল প্রশ্নগুলো ধরতে তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তাই যে যত বেশি প্র্যাকটিস করবে তার পরীক্ষা তত ভালো হবে। তো তোমরা একেবারেই সময় নষ্ট করবে না বাসায়, হ্যাঁ, যতটুকু সময় পাও বাসায় বসে পড়াশোনা চালিয়ে যাবে। হ্যাঁ, তোমাদের মঙ্গল কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।